বিখ্যাত সঙ্গীত পরিবারের সদস্য শরৎ বাদক পাবলু দত্ত হঠাৎই খুন হয়ে যায় এক অনুষ্ঠানের রাতে। কিন্তু এই খুনের পেছনে লুকিয়ে আছে গভীর রহস্য। গল্পটা কি শুধুমাত্র অ্যাডভোকেট বনাম অ্যাডভোকেটের, নাকি আমাদের সামনে আসতে থাকবে একটার পর একটা অবাক করে দেওয়া রহস্য? হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ঋতু। ফিল্মিট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। আজ আমি তোমাদের এক্সপ্লেন করে শোনাবো হইচইয়ের নতুন ওয়েব সিরিজ অ্যাডভোকেট অচিন্ত্য আইচ। ফিল্মিট চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে আর বেল নোটিফিকেশন অন করে রেখো, যাতে আমার আনা মুভি এক্সপ্লেনেশনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে শুরু করা যাক এক্সপ্লেনেশন অফ অ্যাডভোকেট অচিন্ত্য আইচ। শুরুতেই আমরা দেখি বিখ্যাত সঙ্গীত শিল্পী কনকলতা দত্ত বাড়ির একটা অনুষ্ঠানে ক্লাসিক্যাল গান গাইছেন। অনুষ্ঠানটা তার নাতি পাবলু দত্তর শরৎবাদক হিসেবে পুরস্কার প্রাপ্তির। সেই অনুষ্ঠানে বাড়ির সবাই এবং বাইরের অনেকেই উপস্থিত রয়েছেন। তাছাড়াও আছে মিডিয়ার লোক। এই মেয়েটির নাম সৃজিতা মুখার্জি, দত্তবাড়ির হাউস ফিজিশিয়ানের মেয়ে। সৃজিতা আর পাবলু ছোটবেলার বন্ধু। এই হলো পাবলুর স্ত্রী মালিনী দত্ত। পাবলুর মা অভয়া দেবী মালিনীকে বলেন পাবলুকে ডেকে নিয়ে আসতে। এই এত বড় অনুষ্ঠান যার জন্য সেই এখানে নেই, সবাই তো খারাপ ভাববে। শাশুড়ি মায়ের জোড়াজুড়িতে মালিনী একটু ইতস্তত করে পাবলুকে ডাকতে যায়। ঘরে ঢোকার আগে মালিনীর বাড়ির পরিচালিকা লক্ষ্মীর সাথে দেখা হয়। মালিনী লক্ষ্মীকে বলে পাবলুকে ডেকে দিতে, তার নাকি ঘরে যেতে ভয় করছে। লক্ষ্মী বলে মেয়ে মানুষদের মনে অত রাগ পুষে রাখতে নেই। তাছাড়া তার দাদাবাবু ঘরে দরজা বন্ধ করে দিয়েছেন, এখন আর সে কি করে যাবে। লক্ষ্মী পাবলুকে ডাকতে যেতে না চাওয়ায় বাধ্য হয়ে মালিনী যায় পাবলুকে ডাকতে। কিছু যে একটা সমস্যা জোট পাকাচ্ছে সেটা তো আমরা বুঝতেই পারছি, তবে সেটা ঠিক কি সেই রহস্যগুলো একটু একটু করে উন্মোচন হবে। লক্ষ্মী গেস্টদেরকে স্ন্যাক্স দিতে যায়, আর তখনই ভেতর থেকে পাবলুর পিস্তত বোন পাখি চিৎকার করে সবাইকে ডাকে। সবাই ভেতরে গিয়ে দেখে পাবলু খুন হয়ে মাটিতে পড়ে রয়েছে, আর ছুরি হাতে তার পাশে বসে রয়েছে মালিনী। ইনি হলেন অ্যাডভোকেট অচিন্ত্য আইচ। গরু ছাগল চুরির মতো পাতি কেস ছাড়া তার ভাগ্যে আর বিশেষ কিছুই জোটে না। পাবলুর জ্যাঠামশাই দেবনাথ দত্ত মালিনীর বিরুদ্ধে পাবলুর খুনের মামলা দায়ের করেছেন, আর সেই মামলা লড়তে দীর্ঘ 5 বছর পর ডিস্ট্রিক্ট কোর্টে এসেছেন বিখ্যাত অ্যাডভোকেট সীতারাম গাঙ্গুলি। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি 2 বছর আগে অচিন্ত্য আইচ সীতারাম গাঙ্গুলির জুনিয়র ছিল। সেই সময় জয়িতা নামের একটি মেয়েকে মিথ্যে খুনের মামলায় ফাঁসানো হয়। প্রসিকিউশনে ছিল সীতারাম গাঙ্গুলি, কিন্তু অচিন্ত্য প্রমাণ জোগাড় করেছিল যে জয়িতা ইনোসেন্ট। তাই জয়িতার প্রতি হওয়া অন্যায় সহ্য করতে না পেরে অচিন্ত্য সীতারাম গাঙ্গুলির থেকে জয়িতার হয়ে ডিফেন্স করার অনুমতি চাইলে স্বাভাবিকভাবে সীতারাম প্রচণ্ড রেগে গিয়ে অচিন্ত্যকে তার টিম থেকে বার করে দেয়। কারণ সীতারাম গাঙ্গুলি দেখে না যে কে সত্যিকারের দোষী আর সত্যিকারের নির্দোষ। তার কাছে ইম্পর্টেন্ট হলো সমাজে কার কদর বেশি। সমাজে যার কদর বেশি সীতারাম গাঙ্গুলি তার হয়ে কেস লড়েন। সিন আবার বর্তমানে ফিরে আসে। মালিনীকে কোর্টে নিয়ে আসা হয়। তার অসহায় মা একবার মেয়ের সাথে কথা বলার জন্য আকুল হয়ে যান। কোর্টরুমে নিয়ে যাওয়া হয় মালিনীকে। সেখানে দত্তবাড়ির বড় ছেলে দেবনাথ দত্ত, অ্যাডভোকেট সীতারাম গাঙ্গুলি, মালিনীর মা সবাই উপস্থিত থাকলেও মালিনীর তরফ থেকে ডিফেন্স লয়ারকে খুঁজে পাওয়া যায় না। এমনকি বিচারক এসে যাওয়ারও অনেকক্ষণ পর আসে অ্যাডভোকেট সামন্ত। ওপেনিং স্টেটমেন্টে সীতারাম গাঙ্গুলি বলেন বিয়ের 6 মাসের মধ্যেই পাবলু আর মালিনীর সম্পর্ক নষ্ট হয়ে গেছিল। কারণ মালিনী হল সাধারণ মধ্যবিত্ত বাড়ির একটা লোভী মেয়ে, যে কিনা শুধুমাত্র টাকার লোভে বিখ্যাত সঙ্গীত পরিবারের পাবলু দত্তকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করেছিল। মালিনীর সাথে কারোর একটা অবৈধ সম্পর্কের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কারণ পাবলুর বাবা গভীর রাতে তার বৌমা মালিনীকে কোনো এক ব্যক্তির সাথে লুকিয়ে ফোনে কথা বলতে শুনেছে। অনুষ্ঠানের দিন রাত্রে কথায় কথায় মালিনী বাড়ির পরিচালিকা লক্ষ্মীকে বলেছিল যে পাবলু আজকে সবকিছু শেষ করে দেবে। সুতরাং ধরে নেওয়া যাচ্ছে মালিনী ভয় পাচ্ছিল পাবলু মালিনীর অবৈধ সম্পর্কের কথা সবাইকে বলে দেবে। ডিভোর্স হয়ে গেলে তো মালিনী দত্তবাড়ির পুরো সম্পত্তি পেতই না, আর তার সাথে যদি পাবলু প্রমাণ করে দিত যে মালিনী অন্য কারোর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত, তাহলে অ্যালুমিনির টাকাটাও মালিনী পেত না।
তাই মালিনী ঠিক করে পাবলোর ডিভোর্সি বউ হওয়ার থেকে পাবলোর বিধবা স্ত্রী হওয়াটা অনেক বুদ্ধিমানের কাজ। সেই কারণেই মালিনী ঠান্ডা মাথায় পাবলো দত্তকে খুন করেছে। তাই প্রসিকিউশন চায় মালিনী দত্তর ফাঁসি হোক। ডিফেন্স লয়ার আমতা আমতা করে বলে মালিনী যে ইনোসেন্ট সেটা তিনি প্রমাণ করার জন্য একটু সময় চেয়ে নিচ্ছেন। তাই তিনি আদালতের কাছে মালিনীর বেলের আর্জি জানাচ্ছেন। ডিফেন্স লয়ার সেভাবে কোনো আর্গুমেন্ট না করায় স্বাভাবিকভাবেই বিচারক মালিনীর বেল রিজেক্ট করে দেন। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি অনুষ্ঠানের দিন সন্ধ্যের সময় পাবলোর অনুপস্থিতিতে মালিনী পাবলোর ফোনের লকটা খোলার চেষ্টা করে। সেই সময় পাবলো চলে আসাতে মালিনীর গলা টিপে ধরে বলে যে সে আর যেন কোনোদিনও পাবলোর ফোনে হাত না দেয়। আজ সবাই সবকিছু জেনে যাবে, সে হয়তো আর কোনোদিনও শরৎ বাজাবে না, আজকে সে সবকিছু শেষ করে দেবে। এই কথাগুলোর অর্থ আমরা সিরিজের শেষের দিকে বুঝতে পারব, কারণ এখন শুধু গল্পের রহস্য জট পাকাচ্ছে। সিন শিফট হয় বর্তমানে। ইনি হলেন অচিন্তর বাবা। একসময় কোর্টের পেশকার ছিলেন, এখন রিটায়ার করেছেন। আর এই হলো গীতা, লোকাল থানার কনস্টেবল। অচিন্ত আর গীতা দুজনেই দুজনকে পছন্দ করে, কিন্তু তাদের প্রেমের বহিঃপ্রকাশ নেই বললেই চলে। অচিন্তর বাবা চান মালিনীর মামলাটা অচিন্ত লড়ুক। গীতাও সেটাই চায়, কারণ মালিনীর পক্ষে সেভাবে কোনো অ্যাডভোকেটই নেই। বিখ্যাত দত্ত পরিবার আর জাঁতরেল অ্যাডভোকেট সীতারাম গাঙ্গুলির বিপক্ষে কেউই রাজি হচ্ছে না সাধারণ পরিবারের মালিনী দত্তর হয়ে মামলা লড়তে। আর যিনি মামলা লড়ছেন তিনি যে কোনো কাজেরই নন সেটা আগের দিনই বোঝা গেছে। অচিন্তর বাবা মনে করেন যে তার ছেলের যোগ্যতা আছে মালিনীকে ইনোসেন্ট প্রমাণ করার, কিন্তু কোনো একটা কারণে অচিন্তর মধ্যে থেকে সেই কনফিডেন্সটা চলে গেছে। পাবলোর স্মরণসভার দিন অভয়া কনকলতা দেবীকে বলে এই সব কিছুই আপনার পাপের ফল। মালিনীকে জেলে নিয়ে যাওয়ার জন্য যেসব কাগজপত্র জমা দিতে হবে মালিনীর মা সেগুলো বুঝতে পারছিল না বলে অচিন্ত ওনাকে কাগজগুলো বুঝিয়ে দেয়। মালিনী আর ওর মায়ের জন্য নরম মনের অচিন্তর মনে খুব মায়া হয়। একজন মা তার সন্তানের এই অবস্থা হলেই কতটা চিন্তিত হতে পারেন সেটা অচিন্ত বোঝে, কারণ তার মাও তাকে নিয়ে এভাবেই চিন্তা করতেন। মালিনীকে জেলে নিয়ে যাওয়া হয়। শান্ত স্বভাবের মালিনী জেলে গিয়ে প্রথমেই ওখানকার কুরুচিকর মহিলাদের রোষে পড়ে। পাবলোর মৃত্যুর পর অভয়া প্রচণ্ড অসুস্থ হয়ে যায়। অভয়ার স্বামী সোমনাথ তার দাদা দেবনাথ দত্তকে বলে কি দরকার ছিল মালিনীর নামে কেস করার, মিডিয়া আত্মীয় স্বজন ফোন করে দেখা করে অস্থির করে দিচ্ছে, তার উপর অভয়া এতটা অসুস্থও হয়ে পড়েছে। তখন দেবনাথ বলে তা বলে দত্তবাড়ির ছেলেকে খুন করে কেউ এভাবে পার পেয়ে যাবে সেটা তো হতে পারে না। তখন অভয়া বলে অন্য বাড়ির ছেলেকে মেরে পার পেয়ে যাওয়া যায়, তাই তো দাদা। অভয়ার মতিগতি সুবিধাজনক না দেখে দেবনাথ ডাক্তারকে বলে অভয়াকে ঘুমের ওষুধ দিতে, ওর মাথা ঠিক নেই। গীতা জানতে পারে যে জেলের মধ্যে মালিনী আত্মহত্যা করার চেষ্টা করেছে। সেটা শুনে অচিন্তর মনে পড়ে যায় যে সে 2 বছর আগে সীতারাম গাঙ্গুলির বিরুদ্ধে গিয়ে জয়িতার হয়ে মামলা লড়েছিল, কিন্তু সেই কেসটাতে অচিন্ত হেরে যাওয়ায় জয়িতা আত্মহত্যা করে। সিন আবার বর্তমানে ফিরে আসে। অচিন্ত নিউজে দেখে সীতারাম গাঙ্গুলি মিডিয়াকে বলছে আত্মহত্যা করে সিম্প্যাথি পাওয়ার চেষ্টাটা নতুন কিছু নয়, তবে তিনি খুশি হয়েছেন যে মালিনী মারা যায়নি, না হলে তিনি মালিনীকে ফাঁসির দড়িতে কি করে ঝোলাতেন। তখন অচিন্তর বাবা সেখানে এসে অচিন্তকে বলেন ইতিহাস বারবার এভাবেই ফিরে আসে। সোমনাথ দত্ত তন্ন তন্ন করে কিছু একটা খুঁজতে থাকে, সেটা খুঁজে না পেয়ে তিনি অভয়াকে মনে করতে বলেন যে ওটা ঠিক কোথায় আছে, ওটা অন্য কারোর হাতে চলে গেলে সবকিছু শেষ হয়ে যাবে। তখন অভয়া বলে যদি তাই হয় তো তাই হোক। অচিন্ত মালিনীর সাথে জেলে দেখা করতে আসে। অচিন্ত মালিনীকে বলে যে মালিনীর কেসটা এখন থেকে সেই লড়বে, তাই মালিনী বিশ্বাস করে তাকে সবকিছু বলতে পারে। কিন্তু পরপর এতগুলো শক পেয়ে মালিনীর গলার স্বর বন্ধ হয়ে গেছে। অচিন্ত মালিনীকে বলে নিজের সাথে বারবার কথা বলতে, ধীরে ধীরে তার এই সমস্যাটা নিশ্চয়ই ঠিক হয়ে যাবে, কারণ মালিনীকে পুরো ঘটনাটা বলতেই হবে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি পাবলো একদিন অনেক রাতে ড্রিঙ্ক করে সৃজিতার সাথে বাড়ি ফিরে মালিনীর সাথে খারাপ ব্যবহার করে। সৃজিতাও সেটা সুযোগে মালিনীকে পাবলোর থেকে দূরে রাখার চেষ্টা করে,
সিন আবার বর্তমানে ফিরে আসে। অচিন্ত একবার গোহারান হেরে গিয়েও আবার সীতারাম গাঙ্গুলির বিপক্ষে মালিনীর কেসটা নিয়েছে বলে বাকি অ্যাডভোকেটরা তাকে নিয়ে ঠাট্টা ইয়ার্কি করতে থাকে। তখনই সেখানে আসে লক্ষণ ভীম সর্দার। লক্ষণ সবাইকে বলে যে আজ থেকে সে হলো অচিন্তর শাগরেদ। একবার লক্ষণ গ্রামে তার গরিব মাকে টাকা পাঠাতে হবে বলে চুরি করে পালাচ্ছিল। তখনই অচিন্ত তাকে ধরে ফেলে। অচিন্ত লক্ষণকে নিজের অ্যাকাউন্ট থেকে টাকা দিয়ে চুরি করতে বারণ করে। সেই থেকেই লক্ষণ অচিন্তর ভক্ত। সীতারামের জুনিয়র এসে সীতারামকে বলে যে অচিন্ত মালিনীর সাথে দেখা করতে গেছিল। এটা শুনে সীতারাম গাঙ্গুলি বলে, কিছু মানুষ পুরোপুরি শেষ না হলে থামে না। আজ থেকেই অচিন্ত আইচের শেষের শুরু। মালিনী একটা খাতায় তার কথাগুলো লেখার চেষ্টা করে, বারবার চেষ্টা করে নিজের গলায় কথা বলার। এসব দেখে জেলের বাকি মহিলারা আবার মালিনীকে হেনস্থা করতে থাকে। তখন মমতা নামের একজন সবাইকে ওখান থেকে সরিয়ে মালিনীকে বলে যে তিনিও 4 বার হাত কেটে আত্মহত্যা করার চেষ্টা করেছেন। এসব না ভেবে মালিনীর উচিত নিজের হাতটাকেই শক্ত করে ধরা, কারণ তার এখন নিজেরই নিজেকে সাহায্য করতে হবে, না হলে কেউ তাকে সাহায্য করতে পারবে না। এরপর আমরা দেখি সীতারাম গাঙ্গুলি দত্ত বাড়িতে এসেছে লক্ষ্মীর সাথে কথা বলতে। সীতারাম লক্ষ্মীকে অচিন্তর ছবি দেখিয়ে জানতে চায় যে লক্ষ্মী একে চেনে কিনা। তখন লক্ষ্মী অচিন্তর ছবিটা দেখে বলে, হ্যাঁ, ইনি তো পাবলো দাদার অঙ্কের মাস্টার মশাই। এটা শুনে দেবনাথ দত্ত লক্ষ্মীকে খুব বকাবকি শুরু করে দেয়। আসলে আগের দিন লক্ষ্মী যখন বাজারে গেছিল তখন লক্ষণ আর অচিন্ত লক্ষ্মীকে ফলো করে তার থেকে এই কেসের ব্যাপারে কিছু কথা আদায় করার চেষ্টা করে। ওরা লক্ষ্মীর কাছে পরিচয় দিয়েছিল যে অচিন্ত পাবলোর অঙ্কের মাস্টার মশাই ছিল। মিডিয়ার মাধ্যমে নিউজে পাবলো আর মালিনীর ব্যাপারে যা যা তথ্য সবাই জেনেছে সেই সব সূত্র ধরেই অচিন্ত কিছু কথা বলে লক্ষ্মীকে বিশ্বাস করিয়ে নেয় যে সে সত্যিই পাবলোর অঙ্কের মাস্টার মশাই ছিল এবং পাবলোর ব্যাপারে অনেক কিছুই জানে। সহজ সরল লক্ষ্মীও সেটা বিশ্বাস করে নেয়। অচিন্তর কথার জালে লক্ষ্মী বলে দেয় যে পাবলো আর মালিনীর মধ্যে সৃজিতাকে নিয়ে সমস্যা হতো। মারা যাওয়ার 1 মাস আগে থেকে হঠাৎ করেই পাবলো প্রচন্ড মদ খাওয়া আর দেরি করে বাড়ি ফেরা শুরু করে। সৃজিতার সাথে ফোনে কথা বলা আর দেখা সাক্ষাৎও অনেক বাড়িয়ে দেয়। 1 মাস যাবৎ পাবলো মদ খেয়ে অনেক রাত করে সৃজিতার সাথে বাড়ি ফিরত। আগে মালিনীর সাথে পাবলোর খুব ভালো সম্পর্ক থাকলেও 1 মাস আগে থেকে হঠাৎ করেই সব বদলে যায়। ওদের ঝগড়াঝাটি, চিৎকার চেঁচামেচি বাড়ির সবাই শুনতে পেত। লক্ষ্মীর মনে হয় মালিনী কখনোই খুন করতে পারে না। সে পাবলোকে খুবই ভালোবাসত, ঠাকুরের কাছে বাচ্চার জন্য মানত করেছিল। মালিনীর মনে হয়েছিল যে বাচ্চা হয়ে গেলেই পাবলো আবার তাকে আগের মতোই ভালোবাসবে। আমরা দেখি একটা বয়স্ক লোক ওদের সব কথোপকথন শুনছিল। বোঝা যায় যে এই লোকটি সীতারাম গাঙ্গুলির ঠিক করা স্পাই, যে কিনা অচিন্তকে ফলো করছে। তার থেকেই সীতারাম গাঙ্গুলি পুরো ব্যাপারটা জানতে পারে। তাই সে আজ দত্ত বাড়িতে এসেছে লক্ষ্মীকে বলতে যে অচিন্ত পাবলোর অঙ্কের মাস্টার মশাই নয়। লক্ষ্মী তাকে এতগুলো গোপন কথা বলে খুব ভুল করেছে। সীতারাম রীতিমতো ভয় দেখিয়ে লক্ষ্মীকে বলে, ভবিষ্যতে যদি এই বাড়ির কোনো কথা সে বাইরের কাউকে বলে তাহলে তার কপালে অনেক দুঃখ আছে। মালিনীকে অ্যারেস্ট করার সময় সন্তু নামের একজন কনস্টেবল ছিল। তার কাছ থেকে অচিন্ত জানতে পারে যে তারা ক্রাইম স্পটে গিয়ে দেখেছিল অভয়া মালিনীকে মারতে মারতে বলছে যে সে বারবার পাবলোকে বলেছিল মালিনীকে নিয়ে পালিয়ে যেতে, কিন্তু পাবলো কিছুতেই সেটা শুনল না। তার এই কথাটা শুনলে আজকে পাবলোর এই অবস্থা হতো না। অচিন্ত সন্তুকে জিজ্ঞেস করে, প্রথম আই উইটনেস পাখি সেন মানে পাবলোর পিস্তত বোন কি স্টেটমেন্ট দিয়েছিল। কনস্টেবল বলে, পাখি সেন পুলিশকে স্টেটমেন্ট দিয়েছে যে সে নিজের চোখে মালিনীকে 3 বার ছুরির আঘাতে পাবলোকে খুন করতে দেখেছে। অচিন্ত লক্ষ্য করে ওই বয়স্ক লোকটি আগের দিনও বাজারে ছিল আর আজকেও এই চায়ের দোকানে দাঁড়িয়ে আছে। অচিন্ত বুঝতে পারে যে তার পেছনে স্পাই ফিট করা হয়েছে। পাবলোর রেকর্ডের শরৎ বাজানো শুনতে শুনতে সৃজিতা কাঁদতে থাকে। সেই সময় সৃজিতার বাবা এসে তার মেয়েকে বলেন, লক্ষ্মী মালিনীর অ্যাডভোকেটকে বলেছে যে পাবলোর সাথে মালিনীর সৃজিতাকে নিয়েই অশান্তি হতো। তিনি তার মেয়ের কাছে জানতে চান যে সত্যি কি সে পাবলোর সাথে লুকিয়ে দেখা করত। সৃজিতা তার বাবার প্রশ্নের উত্তর দিতে পারে না। আমরা দেখতে পাই অচিন্তর কথায় লক্ষণ সৃজিতার ওপর নজর রাখতে শুরু করেছে। সীতারাম গাঙ্গুলি জেলে মালিনীর সাথে দেখা করতে আসে তাকে ভয় দেখাতে।
ঠিক সেই সময়ই অচিন্ত সেখানে চলে আসে। কনফিডেন্সের অভাবে প্রথমে অচিন্ত সেখানে ঢুকতে ভয় পেলেও পরে মনে সাহস নিয়ে অচিন্ত সীতারাম গাঙ্গুলিকে বলে লিগালি তিনি মালিনীর সাথে দেখা করতে পারেন না। মালিনীর অ্যাডভোকেট অচিন্ত। তখন সীতারাম বলে আগেরবার তিনি অচিন্তর কেরিয়ার শেষ করে দিয়েছিলেন, আর এবার বাড়াবাড়ি করলে তিনি অচিন্তকেই শেষ করে দেবেন। আমরা বুঝতে পারি 2 বছর আগে জয়িতার কেসে অচিন্ত সীতারামের বিপক্ষে দাঁড়িয়েছিল বলে সীতারাম গাঙ্গুলি তার পাওয়ারের দৌড়াতে অচিন্তর কেরিয়ার একেবারে শেষ করে দেয়। তারপর থেকেই অচিন্ত আর কোনো ভালো কেস পায়নি। 2 বছর পর আজ আবার সে মালিনীর অসহায়তা দেখতে না পেরে নিজে থেকে এই কেসটা নিয়েছে। সীতারাম গাঙ্গুলির পাওয়ারের জোরে অচিন্তর কেরিয়ার শেষ হয়ে যাওয়া এবং অচিন্তর ভুলের জন্যই জয়িতার আত্মহত্যা অচিন্তর কনফিডেন্স একেবারে নষ্ট করে দিয়েছিল। সীতারাম আর অচিন্তর এইসব কথোপকথনে মালিনী শারীরিকভাবে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি একদিন মালিনী মাঝরাতে ঘুম ভেঙে যেতে দেখে পাবলো একটা পুরনো ছবি হাতে নিয়ে কাঁদছে। ছবিটাতে 2 ছেলে আর 1 মেয়ে আছে। মালিনী পাবলোর কাঁধে হাত দিতেই পাবলো মালিনীর হাতটা সরিয়ে দিয়ে বলে তাকে একা থাকতে দিতে। অভয়া তার ভাই রুদ্রর কাছে গিয়ে বলে যে ওই জিনিসটা সারা বাড়িতে সবাই তন্ন তন্ন করে খুঁজছে, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। রুদ্র বলে তুই ওটা পাবলোকে দিয়েছিলিস কেন? তখন অভয়া বলে যে সে একদম বুঝতে পারেনি যে এরকম কিছু হয়ে যেতে পারে। ওরা কোন জিনিসের কথা বলছে সেটা আমরা কিছুক্ষণ পরে বুঝতে পারবো। ওদিকে অভয়া বাড়ি ফেরার পর লক্ষ্মী তাকে টেনে নিয়ে শোনায় যে পাখি তার মাকে বলছে সে নিজে পাবলোর হাতে ওটা দেখেছিল। এবারে সবাই যদি পাখির নামে সম্পত্তি লিখে না দেয় তাহলে সে সবাইকে সবকিছু বলে দেবে। মালিনীকে জেলের হসপিটালে অ্যাডমিট করা হয়। সেখানে জানা যায় যে মালিনী প্রেগনেন্ট। মালিনী অচিন্তকে বলে যে সে পাবলুকে খুন করেনি। অচিন্ত বলে যে সে সেটা জানে। মালিনী যেন এই কথাটা সবসময় মনে রাখে যে সে দোষী নয়। সৃজিতা মুখার্জিকে ফলো করতে করতে লক্ষণ দেখে যে সৃজিতা পাবলোর মামা রুদ্রর সাথে একটা ক্যাফেতে দেখা করে। সেখানে তাদের মধ্যে যা কথোপকথন হয় সেটা লক্ষণ অচিন্তকে জানায়। লক্ষণ বলে রুদ্র সৃজিতাকে বলেছে লন্ডনে গিয়ে পুরো ব্যাপারটার খোঁজ নিতে, আর ওই ছবিটা যেন সৃজিতা তাকে দিয়ে দেয়, না হলে ওরা জানতে পারলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তখন সৃজিতা নাকি রুদ্রকে বলেছে যে তার কাছে কোনো ছবি নেই। সবটা শুনে অচিন্ত বলে লক্ষণ যেন এখন থেকে পাবলোর মামা রুদ্রর ওপর নজর রাখে, আর অচিন্তর সাথে সে যেন একদম দেখা না করে, কারণ সীতারাম গাঙ্গুলি অচিন্তর পেছনে স্পাই ফিট করেছে। অচিন্ত দত্তবাড়ির সবার নামে আলাদা আলাদা করে সমন তৈরি করে। সীতারাম গাঙ্গুলি দত্তবাড়িতে গিয়ে কনকলতা দত্তকে বলে যে ডিফেন্স লয়ার সবার নামে আলাদা আলাদা করে সমন পাঠাচ্ছে। তার পক্ষে যদি এটা থামানো সম্ভব হতো তাহলে সে এতক্ষণে ব্যাপারটা বন্ধ করে দিত, কিন্তু কোর্ট যদি ডেকে পাঠায় তাহলে সবাইকে যেতেই হবে, এমনকি কনকলতা দেবীকেও। দেবনাথ একেবারেই চায় না তার ভগবান সমান মাকে কোর্টে যেতে হোক, কিন্তু সীতারাম বলে কোর্ট ডেকে পাঠালে যেতেই হবে, না হলে সেটা পানিশেবল অফেন্স। কনকলতা বলেন যে তিনি কোর্টে যেতে প্রস্তুত। অচিন্ত আর গীতা পাবলোর ফোনের কল লিস্ট বার করে দেখে যে পাবলো গত 1 মাসে অসংখ্যবার তার মামা রুদ্র এবং সৃজিতার সাথে কথা বলেছে। সৃজিতার সাথে গত 6 মাসে জানা কথা বলেছে, শেষ 1 মাসে তার তুলনায় অনেক বেশি কথা বলেছে। লক্ষণ রুদ্রকে ফলো করতে গিয়ে দেখে যে রুদ্র একটা বস্তিতে গিয়ে একটা ছোট্ট ঘরে হালদার নামের কাউকে ডাকছে, কিন্তু কেউ দরজা না খোলায় রুদ্র সেখান থেকে চলে যায়। লক্ষণ পুরো ব্যাপারটার ছবি তুলে নেয়। অনেকদিন পর আজ আবার অচিন্ত কোনো জটিল কেস লড়তে যাচ্ছে। স্বাভাবিকভাবেই সে মনে মনে খুবই নার্ভাস। অচিন্তর বাবা তার ছেলের মনে সাহস জোগাবার চেষ্টা করেন। প্রথম হিয়ারিং এ ডেট চলে আসে। ট্রায়াল শুরু হওয়ার আগে সীতারাম অচিন্তকে বলে তুমি আবার হারবে, আর এবার হারলে মালিনীর সাথে তার বাচ্চাটাও শেষ হয়ে যাবে, তাই এসব থেকে তুমি দূরে থাকো। সীতারাম অচিন্তকে বলে যে তিনি মালিনীর 14 বছরের জেল করিয়ে দিচ্ছেন, তাতে অ্যাটলিস্ট মালিনী আর তার বাচ্চা প্রাণে বেঁচে যাবে। ট্রায়াল শুরু হওয়ার পর ওপেনিং স্টেটমেন্টে সীতারাম গাঙ্গুলি বলেন যে শরৎ সম্রাট পাবলো দত্তকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করে অতীব সাধারণ ঘরের মালিনী দত্ত। বিয়ের পরেই মালিনী একটা অবৈধ সম্পর্কে জড়ায়, আর সেই নিয়ে মালিনী আর পাবলোর মধ্যে অশান্তি শুরু হয়। পাবলো ঠিক করে মালিনীকে ডিভোর্স দেবে।
30শে অক্টোবর 2023-এ পাবলো একটা মিউজিক্যাল অ্যাওয়ার্ড জেতে। সেই আনন্দে 6ই নভেম্বর দত্তবাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালীন বেডরুমে পাবলো আর মালিনীর ঝগড়া তুঙ্গে পৌঁছায়, আর তখনই মালিনী সামনে থাকা অ্যান্টিক ছুরিটা পাবলোর বুকে বসিয়ে দেয়। যে ঘটনার 15 জন প্রত্যক্ষদর্শী আছে, তাই এটা একটা ওপেন অ্যান্ড শাট মার্ডার কেস। এরপর বিচারক অচিন্তকে ওপেনিং স্টেটমেন্ট দিতে বলেন, কিন্তু অচিন্ত তখন আর নিজের মধ্যে নেই। তার মাথায় ঘুরতে থাকে সীতারাম গাঙ্গুলির বলা কথাগুলো, যে মালিনীও এবার মারা যাবে, অচিন্ত আবারও হারবে। অনেকক্ষণ ডাকাডাকির পর সম্বিত ফেরায় অচিন্ত মৃদু কণ্ঠস্বরে বলে ডিফেন্স প্রমাণ করার চেষ্টা করবে যে মালিনী নির্দোষ। অচিন্তর আনস্মার্ট অ্যাটিটিউডে সবাই হেসে ওঠে। এরপর সীতারাম উইটনেস বক্সে ডেকে নেয় অফিসার ইনচার্জ নিতাই দাসকে। সীতারাম গাঙ্গুলির প্রশ্নে নিতাই দাস বলে যে 6 নভেম্বর রাতে যখন তারা ঘটনাস্থলে পৌঁছায় তখন খুনটা অলরেডি হয়ে গেছে। ছুরিটা মালিনী দত্তর হাতে ছিল, মালিনীর হাতেও রক্ত লেগেছিল। সীতারাম কোর্টে পাবলোর ব্লাড স্যাম্পেল পেশ করে। অচিন্তকে সুযোগ দেওয়া সত্ত্বেও কনফিডেন্সের অভাবে সে উইটনেসকে সেরকম কোনো জোরালো প্রশ্ন করতে পারে না। এরপর সীতারাম লক্ষ্মীকে উইটনেস বক্সে ডাকে। সীতারামের প্রশ্নে লক্ষ্মী বলে ইদানিং পাবলো আর মালিনীর মধ্যে ঝগড়ার কারণে তারা আলাদা ঘরে শুচ্ছিল। মালিনী সেদিন লক্ষ্মীকে বলেছিল যে পাবলো আজ সবকিছু শেষ করে দেবে। খুনের আগে সে মালিনীকে পাবলোর ঘরে যেতে দেখেছে। তখন মালিনী লক্ষ্মীকে বলেছিল পাবলোর কাছে যেতে ওর ভয় করছে। সীতারাম আবারও একই কথা প্রমাণ করার চেষ্টা করে যে মালিনীর অবৈধ সম্পর্ক পাবলো জেনে গিয়ে তাকে ডিভোর্স দিতে চেয়েছিল। পাবলো সেই অনুষ্ঠানের রাতে সবাইকে বলে দিত মালিনীর অবৈধ সম্পর্কের কথা। সেই কারণেই ভয় পেয়ে মালিনী পাবলোকে খুন করেছে। এরপর সীতারাম অচিন্তকে বলে যে এবার সে সাক্ষীকে প্রশ্ন করতে পারে, কিন্তু ততক্ষণে অচিন্ত নার্ভাসনেসের ঠেলায় অচৈতন্য হয়ে পড়েছে। লক্ষণ অচিন্তকে বাড়িতে নিয়ে আসে। ভয় পেয়ে অচিন্তর শরীর খারাপ হয়ে একশেষ। লক্ষণ বুঝতে পারে যে অচিন্তর আর জেতার কোনো চান্স নেই। পরের দিন অচিন্ত ওই বস্তিতে যায় হালদারের সাথে দেখা করতে, যার সাথে রুদ্র দেখা করতে গেছিল। ঘরের ভেতরে একজন বয়স্ক লোক অচিন্তকে দেখে দত্তদের লোক ভেবে জিনিসপত্র ছুঁড়ে মেরে তাড়িয়ে দেয়। ওই বস্তির অন্য একজন মহিলার থেকে অচিন্ত জানতে পারে যে লোকটির নাম ভোলা হালদার। রুদ্র এখানে প্রতি মাসেই এসে ভোলা হালদারকে টাকা দিয়ে যায়। আর কিছুদিন আগে পাবলো দত্ত দুবার মদ্যপ অবস্থায় এখানে এসেছিল। একদিন তো সে ভোলা হালদারের সাথে খাওয়া দাওয়াও করেছে। ভোলা হালদার তার ছেলের খুন হয়ে যাওয়ার পর থেকেই এরকম পাগল মতো হয়ে গেছে। থানায় ডায়েরি করার পরেও তার ছেলের খুনের কোনো সুরাহা করা হয়নি। এরপর অচিন্ত লোকাল পুলিশ স্টেশনে গিয়ে ভোলা হালদারের ছেলে অসিত হালদারের খুনের সময় ভোলা হালদার যে জেনারেল ডায়েরিটা করেছিল তার কপিটা চায়, কিন্তু ইন্সপেক্টর বলেন যে পারমিশন ছাড়া জিডির কপি দেওয়া যাবে না। সীতারাম গাঙ্গুলি দেবনাথ দত্তকে বলে পাবলোর সন্তান জন্মাবার পর তার কাস্টাডি দত্তবাড়ি পেয়ে যাবে, কিন্তু সন্তান যতক্ষণ মায়ের গর্ভে আছে তখন কাস্টাডি চাইলে পুরো সিম্প্যাথি মা পেয়ে যাবে। তাই এখন তাদের ধৈর্য ধরতে হবে। অচিন্ত থানা থেকে চলে যাওয়ার পর ইন্সপেক্টর সীতারাম গাঙ্গুলিকে ফোন করে জানিয়ে দেয় যে অচিন্ত অসিত হালদারের খুনের জিডিটা চাইতে থানায় এসেছিল। সীতারাম দেবনাথকে বলে অচিন্ত ঘুর পথে এগোচ্ছে, ওকে থামাতে হবে। পরের দিন অচিন্ত জেলে আবার মালিনীর সাথে দেখা করে। মালিনীর কথা বলতে অসুবিধা হচ্ছিল বলে সে একটা নোটপ্যাডে সবটা লিখে অচিন্তকে দেয়। মালিনী লেখে যে অনুষ্ঠানের দিন অর্থাৎ 6 নভেম্বরের 1 মাস আগে থেকে হঠাৎ করেই পাবলো অদ্ভুতভাবে পাল্টে যায়। মালিনী তারপর থেকে আর পাবলোকে চিনতেই পারেনি। অক্টোবরের 6 তারিখ পাবলোর জন্মদিন ছিল। তার 1 সপ্তাহ আগে মালিনী তার বাপের বাড়িতে গেছিল, কিন্তু পাবলোকে সারপ্রাইজ দেবে ভেবে মালিনী আগের দিন রাতেই ফিরে এসে শোনে পাবলো খুব উত্তেজিত হয়ে ফোনে কাউকে বলছে যে এসব বলে সে কি তাকে ব্ল্যাকমেল করতে চাইছে। এটাকে হেল্প করা বলে না, কি প্রমাণ আছে এইসব কথার? আর সেই বা এত কথা জানলো কি করে? অপর পারের মানুষটি প্রমাণ দেবে বলে পাবলোকে দেখা করতে বলে। পাবলো বলে সেদিন রাত 2টোর সময় পার্কিং লটে দেখা করতে। ফোনটা রাখার পর পাবলো মালিনীকে দেখে অদ্ভুত ব্যবহার করে। পাবলো বলে এই সারপ্রাইজগুলো সে আর সহ্য করতে পারছে না। হঠাৎ করে সবাই তাকে সারপ্রাইজ দিতে শুরু করেছে কেন? সেই প্রথম পাবলোকে বদলে যেতে দেখে মালিনী।
ফোনের কথাগুলো শুনে মালিনী ঠিক করে রাত 2টোর সময় পার্কিং লটে পাবলু কার সাথে দেখা করতে চলেছে সেটা তাকে জানতে হবে। মালিনী ওপরের বারান্দায় দাঁড়িয়ে ওর মাকে ফোন করে বলে যে পাবলুকে না জানিয়েই তাকে এটা করতে হচ্ছে, কারণ তার কাছে আর কোনো অপশন নেই। সেদিন রাতে মালিনী আর তার মায়ের এই কথোপকথন শুনেই পাবলুর বাবা ভেবেছিল যে মালিনী হয়তো অন্য কারোর সাথে অবৈধ সম্পর্কে রয়েছে। মালিনী সেদিন দেখেছিল যে সৃজিতা রাত 2টোর সময় পার্কিং লটে আসে। সেদিন রাতে অচিন্তর বাবা তার ছেলেকে মালিনীর কেসটা নিয়ে মনে অনেক সাহস যোগায়। নেক্সট হিয়ারিং এ ডেটে সীতারাম প্রথমেই উইটনেস বক্সে ডেকে নেয় পাবলুর পিস্তত বোন পাখি সেনকে। সীতারাম তাকে জিজ্ঞেস করে যে খুনের সময় সে ঠিক কি দেখেছিল। পাখি বলে যে সে দেখেছে মালিনী পাবলুর বুকে ছুরি বসিয়ে দেয় আর পাবলু মরে যায়। সীতারাম বিচারককে বলে মালিনীকে পাবলুর বুকে ছুরি বসাতে পাখি সেন নিজে চোখে দেখেছে, আর তার কয়েক সেকেন্ডের মধ্যেই পাখির চিৎকারে বাকি 15 জন আই উইটনেস মালিনীকে ছুরি হাতে বসে থাকতে দেখেছে। তাই এটা একটা সিম্পল ওপেন অ্যান্ড শাট মার্ডার কেস। এর পরেও যদি এই খুন প্রমাণ না হয় তাহলে তো এবার মানুষকে কোর্টে গিয়ে খুন করতে হবে। বিচারক এবার ডিফেন্স লয়ার অচিন্তকে বলে সাক্ষীকে প্রশ্ন করতে। অচিন্ত পাখিকে বলে, আপনি আপনার ভাইকে বাঁচালেন না কেন? আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো খুনটা দেখছিলেন, তখন আপনি আপনার ভাইকে বাঁচাবার চেষ্টা করেননি কেন? পাখি ঘাবড়ে গিয়ে বলে যে সে ঠিক বুঝতে পারেনি হঠাৎ এরকম হয়ে যাবে। সে খুবই শকড হয়ে গেছিল, সে তো আগে কখনো চোখের সামনে খুন হতে দেখেনি। অচিন্ত পাখির পুলিশকে দেওয়া স্টেটমেন্টটা পড়ে আদালতকে বলে যে পাখি স্টেটমেন্টে বলেছিল, আমি দেখলাম মালিনী ছুরিটা তুলে নিয়ে পাবলুর বুকে বসিয়ে দিল আর পাবলু মাটিতে পড়ে ছটফট করতে করতে মারা গেল। তখন পাখি বলে আসলে মালিনী হয়তো অত ভেবেচিন্তে কাজটা করেনি, ঝগড়া করতে করতে হঠাৎ করেই ছুরিটা বসিয়ে দিয়েছিল। তখন অচিন্ত বলে ঝগড়া করতে করতে করেছিল মানে ব্যাপারটা অনেকক্ষণ ধরেই হচ্ছিল, তা ওদের মধ্যে ঠিক কি নিয়ে ঝগড়া হচ্ছিল? পাখি একটু নার্ভাস হয়ে গিয়ে বলে ওরা সৃজিতাকে নিয়ে ঝগড়া করছিল, কিন্তু আর কিছু ও শুনতে পায়নি। অচিন্ত পাখিকে জিজ্ঞেস করে যে মালিনী পাবলুর বুকে কবার ছুরি বসিয়েছে। পাখি আমতা আমতা করে বলে একবার। অচিন্ত আবার পুলিশকে দেওয়া পাখির স্টেটমেন্ট আদালতে পড়ে শোনায়, যেখানে পাখি পুলিশকে বলেছিল পাবলুর বুকে মালিনী 3বার ছুরি বসিয়েছে। তখন পাখি নার্ভাস হয়ে গিয়ে বলে যে সে পুলিশকে একবারই বলেছিল, পুলিশ হয়তো লিখতে ভুল করেছে। অচিন্ত আদালতকে বলেন তার মানে উনি বলতে চাইছেন যে পুলিশ ওনার বয়ান চেঞ্জ করে দিয়েছে। এই খুনের 1 সপ্তাহ আগে পাবলুর সাথে পাখির সম্পত্তি নিয়ে তুমুল অশান্তি হয়, যেখানে পাখি পাবলুকে এটাও বলেছিল যে পাখি যদি পাবলুকে মেরে ফেলে তাহলে তো আর এই সম্পত্তির কোনো ভাগিদারি থাকবে না। এতে করে পাখি সেনের পাবলুকে খুন করার যথেষ্ট মোটিভ আছে সেটা বোঝা যাচ্ছে। তখন পাখি কাঁদতে কাঁদতে বলে যে পাবলু তার দাদা, সে কখনোই পাবলুকে খুন করতে পারে না। অচিন্ত আদালতকে বলে রিসার্চ বলছে যে যত ভুল জাজমেন্ট দেওয়া হয় তার ম্যাক্সিমামই আই উইটনেসের ভুল বয়ানের জন্য। এটা স্ট্রেস থেকে হতে পারে, প্রথমবার খুন হতে দেখা, পার্সোনাল প্রবলেম বা মোটিভ ইত্যাদি যে কোনো কিছুই হতে পারে। আর এই কেসে পাখি সেনের সবকটা দিকই মিলে যাচ্ছে, ওনার বয়ানও মিলছে না। তাই পাখি সেনের স্টেটমেন্ট কি আদৌ বিশ্বাসযোগ্য? অচিন্ত আবার পাখিকে জিজ্ঞেস করে যে সে ঠিক কতবার মালিনীকে পাবলুর বুকে ছুরি বসাতে দেখেছে। পাখি প্রচন্ড নার্ভাস হয়ে গিয়ে বলে যে সে কিচ্ছু দেখেনি, তার কিছুই মনে নেই। সে শুধু দেখেছিল মালিনী প্রচন্ড শকড হয়ে ছুরিটা হাতে নিয়ে বসে আছে আর পাবলু অলরেডি মারা গেছিল। পাখির এই বয়ান শুনে সীতারাম গাঙ্গুলি এবং দত্ত পরিবার বুঝতে পারে যে তারা 1 পা হলেও পিছিয়ে গেল। সেদিন রাতে লক্ষণ ইলেকট্রিক অফিসের লোক সেজে থানায় ঢুকে ভোলা হালদারের করা তার ছেলে অসিত হালদারের খুনের জিডির ফাইলটা চুরি করে। লক্ষণ আর অচিন্ত ফাইলটা নিয়ে অটোতে উঠে পালিয়েই যাচ্ছিল, কিন্তু ওরা খেয়াল করে কয়েকটা ছেলে বাইকে করে ওদেরকে ফলো করছে। অচিন্ত বুঝতে পারে এভাবে ওরা ওই জিডির পেপারটাকে বাঁচাতে পারবে না। তাই অচিন্ত লক্ষণের হাতে পার্টিকুলার ওই পেপারটা দিয়ে একটা জায়গায় পৌঁছে দিতে বলে, আর বাকি ফাইলটা নিয়ে অচিন্ত অটো থেকে নেমে গুন্ডাদের হাতে ধরা দেয়। আসল পেপারটা বাঁচাবার জন্য অচিন্তকে এই ঝুঁকিটা নিতেই হতো। গুন্ডারা অচিন্তর মাথা ফাটিয়ে দিতে অচিন্তকে হসপিটালে অ্যাডমিট করা হয়। ওদিকে ততক্ষণে সীতারাম গাঙ্গুলি জেনে গেছে যে ওই ফাইলের মধ্যে আসল পেপারটা নেই।
সেই কারণে তিনি হসপিটালে এসে অচিন্তকে থ্রেট করেন জিডিটা ফেরত দিয়ে দেওয়ার জন্য। কিন্তু অচিন্ত সীতারাম গাঙ্গুলিকে বলে তিনি এখানে অযথাই সময় নষ্ট করছেন। এরপর সীতারাম গাঙ্গুলির নির্দেশে অচিন্তর বাড়িতে পুলিশ আসে সার্চ করতে, কিন্তু তারা কিছুই খুঁজে পায় না। এসব দেখে অচিন্তর বাড়ির একতলার ভাড়াটিয়ার ছেলেটি হেসে চলে যায়। মালিনী কাগজ কলমে লিখে অচিন্তকে জানায় পাবলুর হাতে একবার সে যে ছবিটা দেখেছিল সেটা বেশ পুরনো আর একটু আবছা। ছবিতে দুটো ছেলে আর একটা মেয়ে ছিল। প্রথমে মালিনী ভেবেছিল ওটা হয়তো পাবলু আর সৃজিতা, কিন্তু পরে মালিনী মনে করে দেখেছে ওই ছবির তিনজনকেই সে চেনে না। নেক্সট হিয়ারিং এর ডেটে সীতারাম গাঙ্গুলি মালিনীর মা সুধা দেবীকে কাঠগোড়ায় তুলে বলেন যে পাবলু তাকে মাসে মাসে কত টাকা দিত। সুধা দেবী অবাক হয়ে বলেন যে পাবলু তাকে টাকা দিতে যাবে কেন। তখন সীতারাম বলে, মাদার্স ডেতে পাবলু আপনাকে ডায়মন্ড নেকলেস গিফট করেছিল, মানে আপনি বলতে চাইছেন পাবলু আপনাকে টাকা দিত না, অথচ উপহার হিসেবে হীরের হার দিত। আপনার মেয়ের অবৈধ সম্পর্কটা ধরা পড়ে যাবার পরই কি আপনি মালিনীকে বলেছিলেন পাবলুকে খুন করে ফেলতে? তখন একটু ইতস্তত করে অচিন্ত অবজেকশন জানাতে বিচারক বলে, আমি তো সেটাই ভাবছিলাম, আপনি চুপ করে আছেন কেন? তখন অচিন্ত বলে, আসলে উনি একটু সিনিয়র তো, তাই ওনার কথার মাঝখানে আটকাতে আমার একটু অস্বস্তি হয়। এরপর অচিন্ত আদালতে বলে, সীতারাম গাঙ্গুলি বারবার মালিনীর একটা অবৈধ সম্পর্কের কথা বলছেন, অথচ যার কোনো প্রমাণই নেই, কোনো অস্তিত্বও নেই। তখন সীতারাম বলে যে মালিনীর শ্বশুরমশাই গভীর রাতে মালিনীর সাথে কাউকে ফোনে গোপনে কথা বলতে শুনেছে। তখন অচিন্ত বলে, অক্টোবর মাসের 5 তারিখ পাবলু দত্তর জন্মদিনের আগের রাতে মালিনী কোনো পুরুষের সাথে প্রেমালাপ করছিল না, সে তার মায়ের সাথে কথা বলছিল, আর মালিনীর কল লিস্ট দেখে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। অচিন্ত আদালতে মালিনীর কল লিস্ট পেশ করে। অচিন্ত বলে, ওই গভীর রাতে মালিনী লুকিয়ে তার মায়ের সাথে কি কথা বলছিল সেটা জানার জন্য সে কাঠগড়ায় ডেকে নিতে চায় সৃজিতা মুখার্জিকে। অচিন্ত সৃজিতাকে জিজ্ঞেস করে 5 অক্টোবর রাত 2টোর সময় সৃজিতা পাবলুর বাড়ির পার্কিং লটে কেন গেছিল। সৃজিতা সরাসরি ডিনাই করে বলে যে সে সেখানে যায়নি। অচিন্ত তখন আদালতে সেদিন রাতের সৃজিতার ফোনের লোকেশন দেখায়, যেটা পাবলুর বাড়িতেই দেখাচ্ছে। তখন সৃজিতা বলে ও সেদিন ভুল করে ফোনটা পাবলুর বাড়িতে ফেলে এসেছিল। তখন অচিন্ত আদালতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পেশ করে, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে রাত 2টোর সময় সৃজিতা পাবলু দত্তর বাড়ির পার্কিং লটে যায়। অচিন্ত বলে, সৃজিতার কাছে পাবলুকে খুন করা যথেষ্ট কারণ রয়েছে, কারণ সৃজিতা পাবলুকে ভালোবাসত। মালিনীর সাথে পাবলুর বিয়েটা সৃজিতা কিছুতেই মেনে নিতে পারেনি, তাই তিনি আবার যেন তেন প্রকারে পাবলু দত্তর সাথে পুনরায় সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলেন। মালিনী তার স্টেটমেন্টে বলেছে যে সে যখন দেখল হঠাৎ করে পাবলু প্রচন্ড বদলে যাচ্ছে, তখন সে নিজে সৃজিতার সাথে দেখা করে। তখন সৃজিতা মালিনীকে বলে যে সে যদি সত্যি পাবলুর ভালো চায় তাহলে যেন সে পাবলুর জীবন থেকে সারা জীবনের মতো সরে যায়। অচিন্ত আদালতে পাবলু আর সৃজিতা মুখার্জির কল রেকর্ড পেশ করে, যেখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে গত 1 মাসে তারা স্বাভাবিকের থেকে অনেক বেশি কথা বলেছে, এমনকি সেটা গভীর রাতেও। বিচারক ফার্দার ইনভেস্টিগেশনের জন্য মালিনী, পাবলু এবং সৃজিতার কল রেকর্ড কনসিডার করেন। অচিন্ত সাক্ষীর লিস্টে একজন নতুন সাক্ষী যোগ করতে চায়, যার নাম হলো ভোলা হালদার। ভোলা হালদারের নামটা শুনেই সীতারাম গাঙ্গুলি অবজেকশন জানায়। বিচারক বলেন, এতে অবজেকশনের কি আছে, উনি তো শুধুমাত্র একটা নাম অ্যাড করতে চাইছেন, সাক্ষীকে তো আর এখনই কোর্টে ডাকেননি। অচিন্ত ভোলা হালদারের জন্য একটা পুলিশ প্রোটেকশনের অ্যাপ্লিকেশন আদালতে জমা দেয়, কারণ তার মনে হয় যে ভোলা হালদার এখন খুব ডেঞ্জার জোনে আছে। সেদিনের মতো কোর্ট মুলতুবি হয়ে যায়। দেবনাথ দত্ত আর সীতারাম গাঙ্গুলি সাক্ষী হিসেবে ভোলা হালদারকে আদালতে আনার ব্যাপারটা নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ে। কিন্তু কে এই ভোলা হালদার? বস্তিতে থাকা একজন মানসিক রোগীকে নিয়ে বিখ্যাত দত্ত পরিবারের কিসের এত চিন্তা? এরপর আমরা দেখি সেদিন রাতে লক্ষণ ভোলা হালদারের বাড়িতে ঢুকে লুকিয়ে ভোলা হালদারের মাথার কয়েকটা চুল তুলে নেয়। এই রহস্যগুলোর উদ্ঘাটন কিছুক্ষণ পরেই হবে। নেক্সট কেসের ডেটে কোর্টে যাওয়ার আগে অচিন্ত ওদের নিচের একতলার ভাড়াটিয়ার ছেলে বান্টির কাছে আসে
আমরা দেখি ভোলা হালদারের করা তার ছেলের খুনের জিডির কপিটা অচিন্ত লক্ষণকে দিয়ে বান্টির কাছেই রেখেছিল। পুলিশ অচিন্তর ঘর সার্চ করলেও এটা ভাবতে পারেনি যে জিডির কপিটা তাদের নিচের ভাড়াটিয়ার বাড়িতেও থাকতে পারে। ট্রায়াল শুরু হলে সীতারাম আদালতে ডকুমেন্ট পেশ করে বলে যে ভোলা হালদার মানসিকভাবে অসুস্থ, তাই তার সাক্ষ্য কোনো মতেই আদালতে গ্রাহ্য করা যাবে না। বিচারক সীতারামের অ্যাপ্লিকেশন গ্রান্ট করেন। তখন অচিন্ত বলে যে তার ভোলা হালদারকে সাক্ষী হিসেবে ডাকার দরকার নেই, তিনি দেবনাথ দত্তকে কাঠগোড়ায় ডেকে নিতে চান। দেবনাথ দত্ত কাঠগোড়ায় এলে অচিন্ত তাকে প্রশ্ন করে যে তারা কয় ভাই বোন। তখন দেবনাথ বলে যে পুরো পৃথিবীর শিক্ষিত রুচিসম্পন্ন মানুষরাই তাদেরকে চেনে। অচিন্ত বলে আপনি নির্দ্বিধায় ধরে নিতে পারেন যে আমার রুচি শিক্ষা কোনোটাই নেই। এবার বলুন আপনারা কয় ভাই বোন আর সবার নাম কি? দেবনাথ দত্ত বলে তারা 4 ভাই বোন, দেবনাথ দত্ত, সোমনাথ দত্ত, বাণী সেন আর ইরা দত্ত। তখন অচিন্ত জিজ্ঞেস করে ইরা দত্ত এখন কোথায়? দেবনাথ বলে 27 বছর আগেই ইরা মারা গেছে। এরপর অচিন্ত দেবনাথকে জিজ্ঞেস করে তাদের বাড়ির ড্রাইভার ভোলা হালদারের ছেলে অসিত হালদার দত্ত বাড়িতেই তো অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তাই না? তখন সীতারাম গাঙ্গুলি অবজেকশন জানিয়ে বলেন এত পুরনো কথা বলে কোর্টে সময় কেন নষ্ট করা হচ্ছে তিনি সেটা বুঝতে পারছেন না। বিচারক অচিন্তকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে অচিন্ত বলে এই প্রশ্নটা করার যথেষ্ট কারণ রয়েছে। অচিন্ত দেবনাথকে বলে আপনার বোন ইরা দত্ত আর ভোলা হালদারের ছেলে অসিত হালদারের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক ছিল। কথাটা শুনেই দেবনাথ দত্ত প্রচন্ড রেগে যায়। সীতারাম অবজেকশন জানিয়ে বলে এগুলো কি ধরনের কোয়েশ্চেন, শুধু শুধু তার ক্লায়েন্টকে হ্যারাস করা হচ্ছে। বিচারক অচিন্তকে রেলিভেন্ট প্রশ্ন বা উত্তর দিতে বলে। তখন অচিন্ত 28 বছরের পুরনো জিডি যেটা ভোলা হালদার তার ছেলে অসিত হালদারের খুনের সময় করেছিল সেটা আদালতকে পড়ে শোনায়। অচিন্ত জিডিটা পড়তে শুরু করতেই সীতারামকে দেখে বোঝা যায় যে তার পালস রেটটা বাড়ছে। অচিন্ত জিডিটা পড়তে থাকে আর আমরা জানতে পারি দত্তবাড়ির ছোট মেয়ে ইরা এবং ভোলা হালদারের ছেলে অসিত দুজনকে ভালোবাসত। ইরা চেয়েছিল তার বাড়িতে না জানিয়েই অসিতকে বিয়ে করতে, কারণ সে জানত তার মা এবং দাদারা কিছুতেই এই সম্পর্ক মেনে নেবে না। সেদিন অসিত আর ইরা ভোলা হালদারের কাছে এসেছিল এই আর্জি নিয়ে যাতে তিনি ওদের দুজনের বিয়েটা মেনে নেন, কিন্তু ভোলা হালদার বলেছিলেন দত্তবাড়ির বাকি সদস্যদের না জানিয়ে কিছুতেই তিনি এই বিয়েটা মেনে নিতে পারেন না, সেটা ভালো দেখায় না। ভোলা হালদারের জোড়াজুড়িতেই সেদিন অসিত আর ইরা গেছিল দত্তবাড়ির সবার অনুমতি নিতে। ছেলেকে দত্তবাড়িতে পাঠিয়ে ভোলা হালদার অপেক্ষা করছিল তার ফিরে আসার, কিন্তু কয়েক ঘন্টা পরেই খবর আসে যে অসিতের দত্তবাড়ির সিঁড়ি থেকে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সে সেখানেই মারা গেছে। ভোলা হালদার জিডি করার সময় এই সবকিছুই উল্লেখ করে শেষে লেখেন যে দত্তবাড়ির লোকেরা তার ছেলেটাকে মেরে ফেলল। তখন সীতারাম গাঙ্গুলি অবজেকশন জানিয়ে বলেন ডিফেন্সের অশিক্ষার জন্য সবাইকে হ্যারাস হতে হচ্ছে, কারণ আইনত একটা সামান্য জেনারেল ডায়েরি কোর্টে কখনোই গ্রান্টেড হয় না। তখন অচিন্ত বলে জেনারেল ডায়েরি আইনত কোর্টে গ্রান্টেড না হলেও ডিএনএ টেস্টের রিপোর্ট কিন্তু সম্পূর্ণভাবে গ্রান্টেড হয়। এবার অচিন্ত আদালতে পেশ করে সেই মারাত্মক তথ্য যা কিনা এই গল্পের মোড়কে পুরো ঘুরিয়ে দেয়। অচিন্ত আদালতে পেশ করে ভোলা হালদারের ডিএনএ রিপোর্ট এবং মালিনী দত্তের গর্ভের সন্তানের প্রিন্যাটাল ডিএনএ রিপোর্ট, যেটা সম্পূর্ণভাবে ম্যাচ করছে। আসলে পাবলো সোমনাথ দত্ত এবং অভয়া দত্তের নয়, বরং ভোলা হালদারের ছেলে অসিত হালদার এবং ইরা দত্তের বায়োলজিক্যাল সন্তান। ভোলা হালদার হলেন পাবলোর ঠাকুরদা। এইরকম একটা অপ্রত্যাশিত তথ্যে বিচারক এবং সীতারাম গাঙ্গুলিও অবাক হয়ে যায়। সীতারাম গাঙ্গুলির এক্সপ্রেশন থেকে আমরা বুঝতে পারি যে তিনিও জানতেন না যে পাবলো ইরা দত্ত আর অসিত হালদারের ছেলে। তবে দেবনাথ দত্তের এক্সপ্রেশন সীতারামকে বুঝিয়ে দেয় যে অচিন্ত সঠিক তথ্যই আদালতে পেশ করেছে। সোমনাথ দত্ত তার স্ত্রী অভয়াকে সান্ত্বনা দেন। যেহেতু দত্ত পরিবার সমাজের একটি উচ্চস্থানে রয়েছে এবং অচিন্তর পেশ করা তথ্য দত্ত পরিবারের পারিবারিক কলঙ্ক তুলে ধরেছে, তাই বিচারক আদেশ করেন মিডিয়া বাইরে কোনো রকম আপডেট দিতে পারবে না। এই মুহূর্ত থেকে মিডিয়া অফিসিয়ালি ব্লকড, আর এখন থেকে যা বিচার হবে সেটা ক্লোজ কোর্টে হবে, অর্থাৎ পরিবারের লোকজন ছাড়া বাইরের কেউই এখন আর আদালতে থাকতে পারবে না। বিচারকের কথা অনুযায়ী পরিবারের লোকজন ছাড়া বাকি সবাইকে বাইরে যেতে বলা হয়। সবাই বেরিয়ে যাওয়ার পর অচিন্ত অভয়া দেবীকে কাঠগোড়ায় ডেকে নেয়।
অভয়া কাঠগোড়ায় এসে নিজে থেকেই বলতে শুরু করে এই এত কাণ্ড, এত লুকোচুরি শুধুমাত্র এই একটা সত্যিকে ঢাকবার জন্য। তবে অভয়া পাবলুকে জন্ম না দিলেও প্রাণ দিয়ে তাকে ভালোবেসেছে। অচিন্ত অভয়াকে বলে যে মায়ের তো কোনো আপনপর হয় না, মা তো মাই হয়। অচিন্ত অভয়াকে জিজ্ঞেস করে পাবলু কি ইউকের সিটিজেন ছিল? তখন অভয়া বলে অসিত মারা যাওয়ার পর ইরা একদম চুপ করে গেছিল, একদম মালিনীর মতো। কিছুদিন পর বাড়ির সবাই জানতে পারে যে ইরা প্রেগনেন্ট, কিন্তু প্রেগনেন্সির অনেকগুলো কমপ্লিকেশন ছিল বলে সেই মুহূর্তে ইরার প্রেগনেন্সি টার্মিনেট করা যেত না। তাই রাতারাতি সোমনাথ আর অভয়া ইরাকে নিয়ে লন্ডনে চলে যায়। সেখানেই জন্ম হয় পাবলোর। কিন্তু এক্সেসিভ ব্লিডিং এর কারণে পাবলোর জন্মের কিছুক্ষণ পরেই ইরা মারা যায়। সোমনাথ আর অভয়া ঠিক করে যে তারা আপাতত লন্ডনেই থেকে যাবে। সবাইকে জানানো হয় যে সোমনাথ লন্ডনে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবসা করছে, তাই তারা এখন সেখানেই থাকবে। পাবলোর যখন 1 বছর বয়স তখন ওরা পাবলোকে ওদের সন্তানের পরিচয় দিয়ে ইন্ডিয়ায় ফিরে আসে। অচিন্ত অভয়দেবীকে জিজ্ঞেস করে মারা যাবার আগের 1 মাস যাবৎ পাবলো যে প্রচণ্ড ভেঙে পড়েছিল, দুশ্চিন্তা করছিল, সেটা কি তার জন্ম পরিচয়ের জন্যই? সেই কারণেই কি অভয়দেবী পাবলোকে বলেছিলেন মালিনীকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে? তখন অভয়া বলে সৃজিতা পাবলোকে জানিয়ে দিয়েছিল যে অভয়া তার আসল মা নয়। তারপর থেকেই পাবলো বারবার অভয়াকে এই ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু তখন অভয়া কিছুই বলতে চায়নি। কিন্তু তারপর অভয়া দেখে পাবলো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, শরৎ বাজানো ছেড়ে দিয়েছে, প্রচণ্ড ড্রিঙ্ক করতে শুরু করেছে। তখন বাধ্য হয়ে অভয়া পাবলোর কাছে সব সত্যি স্বীকার করে। তার সাথে তিনি পাবলোকে এটাও বলেছিলেন মালিনীকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে, কিন্তু পাবলো সেটা শুনল না। তখন অচিন্ত জিজ্ঞেস করে আপনার কি মনে হয় দত্ত পরিবারের লোকজন পাবলোকে মেরে ফেলতে পারে? সীতারাম গাঙ্গুলি অবজেকশন জানালে বিচারক অচিন্তকে এই প্রশ্ন করতে বারণ করে। তখন অচিন্ত অভয়াকে জিজ্ঞেস করে যে সে কি তার ভাই রুদ্রর হাত দিয়ে মাসে মাসে ভোলা হালদারের কাছে টাকা পাঠাতো? তখন অভয়া বলে ইরা তাকে বলেছিল ভোলা কাকুকে দেখতে। মাসে মাসে ওই সামান্য কটা টাকা পাঠানো ছাড়া অভয়া ভোলা হালদারের জন্য আর কিছুই করতে পারেনি। এরপর অচিন্ত অভয়াকে জিজ্ঞেস করে যে তার নিজের সন্তান হয়নি কেন? তখন অভয়া বলে যে সে শারীরিকভাবে সন্তান জন্ম দিতে অক্ষম। এরপর অচিন্ত সৃজিতা মুখার্জিকে কাঠগোড়ায় ডেকে নেয়। অচিন্ত সৃজিতাকে জিজ্ঞেস করে যে সে কি করে জানল পাবলো সোমনাথ দত্ত আর অভয় দত্তের নয়, বরং ইরা দত্ত এবং অসিত হালদারের ছেলে। তখন সৃজিতা বলে যে তার বাবা দত্তবাড়ির হাউস ফিজিশিয়ান, তিনি দত্তবাড়ির সবার মেডিকেল হিস্ট্রি জানেন। 5 অক্টোবর রাতে সৃজিতা তার বাবা মায়ের কথোপকথন শুনতে পায়, যেখানে সৃজিতার বাবা তার স্ত্রীকে বলছিলেন তিনি বেঁচে গেছেন, দত্ত পরিবারে তার মেয়ের বিয়ে হয়নি। তিনি অভয়ার ডক্টর, ভালো করেই জানেন যে অভয়া কোনোদিনও সন্তান জন্ম দিতে পারে না। হঠাৎ করেই অভয়া সোমনাথ আর ইরা লন্ডনে চলে গেল। 2 বছর ওখানে থাকার পর 1 বছরের বাচ্চাকে নিয়ে ইন্ডিয়ায় ফিরে এলো। আবার ইরা নাকি অজানা কোনো কারণে লন্ডনেই মারা গেল। তিনি নিশ্চিত যে পাবলো ইরার সন্তান। এই দত্ত পরিবারে এরকম অনেক গন্ডগোল আছে, এই সব পরিবারে মেয়ের বিয়ে না হওয়াই ভালো। সৃজিতা পাবলোকে ভালোবাসত, তার সাথে কথা বলতে চাইত, সময় কাটাতে চাইত। সৃজিতার মনে হয় এই কথাটা যদি সে পাবলোকে জানিয়ে দেয় তাহলে নতুন করে তার আর পাবলোর মধ্যে আবার একটা যোগসূত্র তৈরি হবে কথা বলার। তাই কোনো কিছু না ভেবেই সৃজিতা পাবলোকে বলে দেয় যে অভয়া তার নিজের মা নয়, পাবলোর নিজের বাবা মা হল অসিত হালদার আর ইরা দত্ত। অচিন্ত সৃজিতাকে জিজ্ঞেস করে সেদিন তো আপনি পার্টিতে একটু দেরি করে এসেছিলেন, তার আগে কি আপনি পাবলোর সাথে ছিলেন? ফ্ল্যাশব্যাকে আমরা দেখি পাবলো অস্থির হয়ে পড়েছিল ভোলা হালদার মানে তার ঠাকুরদাকে নিজের কাছে নিয়ে আসার জন্য। পাবলো কিছুতেই সহ্য করতে পারছিল না তার ঠাকুরদা একটা বস্তির ঘরে পাগলের মতো পড়ে থাকে। পাবলো চাইছিল ওই পার্টির দিন তার ঠাকুরদাকে সবার সামনে এনে পরিচয় দিতে। সৃজিতা পাবলোকে কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে বাইরের গেস্টদের অ্যাটেন্ড করতে যায়। এরপর অচিন্ত আদালতে সেই পার্টির ভিডিওটা চালু করে। সৃজিতা যখন পার্টিতে ঢুকছে সেই ক্লিপিংসে অচিন্ত ভিডিওটা পজ করে বলে এই আপনি পার্টিতে ঢুকছেন। অচিন্ত আর কিছু বলার আগেই দেবনাথ দত্ত চিৎকার করে বলে যে তিনি পাবলোকে খুন করেছেন, তিনি কনফেস করতে চান। দেবনাথের কথা শুনে সীতারাম চিৎকার করে বলে ওঠে যে এটা শুধু দত্ত পরিবারের কেস নয়, সীতারাম গাঙ্গুলিরও কেস।
আর সীতারাম গাঙ্গুলি কোনো কেসে হেরে যায় না, তাই দেবনাথ যেন কোনো কথা না বলে চুপ করে বসে থাকে। কিন্তু দেবনাথ সীতারামের সাথে কোনো কথা না বলেই বিচারককে বলে যে সে কনফেস করতে চায়। অচিন্ত বিচারককে বলে তিনি দেবনাথ দত্তকে নন, কাঠগোড়ায় ডেকে নিতে চান সুরের দেবী কনকবালা দত্তকে। তখন দেবনাথ দত্ত চিৎকার করে বলে তাদের মা তাদের কাছে ভগবান, তিনি কিছুতেই এই কোর্টে আসবেন না। বিচারকের হস্তক্ষেপে দেবনাথকে শান্ত করা হয় আর কনকবালা দেবীকে আদালতে ডাকা হয়। কনকবালা দেবী আদালতে আসার পর অচিন্ত আবার ভিডিওটা প্লে করে। সেখানে দেখা যায় সৃজিতা যখন কনকবালা দেবীকে প্রণাম করছিল তখন কনকবালা দেবীর জুতোতে রক্তের দাগ লেগে আছে, সেটা স্পষ্ট দেখা যাচ্ছে। অচিন্ত বলে যে সেদিন পার্টিতে যাওয়ার তাড়াহুড়োয় তিনি হয়তো জুতোটা বদলাতে ভুলে গেছিলেন, তাই অচিন্ত ওই জুতোটার ইমিডিয়েট পজিশন এবং ফরেন্সিক টেস্টের আর্জি জানাচ্ছে। বিচারক বলেন কনকবালা দেবীর ওই জুতোটা ফিজিক্যাল এভিডেন্সের জন্য যুক্ত করা হলো। ভিডিওর পরের অংশে দেখা যায় একজন ভদ্রলোক দেবনাথ দত্তকে বলছে, তোমার শরৎ পরিষ্কার করা হলো? শরৎ কোথায়? অচিন্ত বলে সেদিন পার্টিতে দেবনাথ দত্তের শরৎ বাজাবার কথা ছিল, সে কথা সবাই জানে, তাই তিনি শরৎ পরিষ্কার করছিলেন। ভিডিওতেও সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। আর তিনি যে গ্লাভস পরে শরৎ পরিষ্কার করেন সে কথাও আমরা সবাই জানি। তিনি তার কাজই করছিলেন যতক্ষণ না কনকবালা দেবী ফোন করে তাকে ঘরে ডাকে। অচিন্ত আদালতে কনকবালা দেবী এবং দেবনাথ দত্তের কল রেকর্ড পেশ করে। সেদিন পাবলু কনকবালা দেবীকে বলেছিল যে সে তার দাদু ভাইকে আজকে এই পার্টিতে নিয়ে এসে সবার সামনে আসল পরিচয় দেবে। আজ আর কিছুতেই সে থামবে না। বিপদ বুঝতে পেরে কনকবালা দেবী অসিত হালদার, ভোলা হালদার আর ইরা দত্তের ছবিটা পুড়িয়ে দিয়ে ছলনা করে পাবলুর বুকে বসিয়ে দেন সেই অ্যান্টিক ছুরি আর বলতে থাকেন পাবলুর শরীরে যে তার বাবার নোংরা রক্ত আছে সেটা বেরিয়ে যাক। মুহূর্তেই শেষ হয়ে যায় একটা প্রাণ। এরপর কনকলতা দেবী ফোন করে দেবনাথ দত্তকে পাবলুর ঘরে ডাকেন। আমরা আগেই দেখেছি যে দেবনাথ দত্ত তখন হাতে গ্লাভস পরেছিল, তাই ছুরিতে বা অন্য কোথাও দেবনাথ বাবুর হাতের ছাপ নেই। তিনি ছুরির হাতলটাও ভালো করে পরিষ্কার করে দেন, তাই ছুরির হাতলে কনকবালা দেবীরও ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। এরপর মালিনী যখন ঘরে এসে দেখে পাবলু বুকে ছুরি কাঁথা অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আছে, তখন কোনো কিছু না বুঝেই স্বামীকে বাঁচানোর তাগিদে মালিনী ছুরিটা পাবলুর বুক থেকে বার করে নেয়। তখনই পাখি সেটা দেখতে পেয়ে চিৎকার করে ওঠে এবং বাকিরাও সেখানে ছুটে আসে। অচিন্ত বলে যে সে মালিনী দত্তের ফুল স্টেটমেন্ট আগেই আদালতে পেশ করেছে। সে আদালতে আর্জি জানাচ্ছে অসিত হালদার মার্ডার কেস রিওপেন করার। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি অসিত যখন দত্তবাড়িতে ইরাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে এসেছিল তখন কনকবালা দেবী ধাক্কা মেরে অসিতকে সিঁড়ি থেকে ফেলে দেয়। বিচারক বলেন অসিত হালদারের মার্ডার কেস রিওপেন করার নির্দেশ দেওয়া হলো। কনকবালা দেবী বলেন তিনি সবার কাছে ক্ষমা প্রার্থী। দত্তবাড়ি তো শুধু একটা নাম নয়, একটা ঐতিহ্য। সবাই তাদের পরিবারকে সঙ্গীতের ঈশ্বর বলে জানে। অনেক পরিশ্রম করে, অনেক সাধনা করে তাদেরকে এই জায়গাটা তৈরি করতে হয়েছে। বিচারক সীতারাম গাঙ্গুলিকে ক্লোজিং স্টেটমেন্ট দিতে বলে। সীতারাম গাঙ্গুলি বলে, আমাদের জীবনে অনেক সময় এমন কিছু পরিস্থিতি তৈরি হয় যখন কোনো কিছুই আমাদের আর হাতে থাকে না, তবে দোষীর বয়সের কথা চিন্তা করে, তার মানসিক এবং সামাজিক অবস্থার কথা চিন্তা করে তাকে যেন মার্জনা করা হয়। এরপর বিচারক অচিন্তকে ক্লোজিং স্টেটমেন্ট দিতে বললে অচিন্ত বলে যে সে একটা রিসেন্ট রিসার্চে পড়েছে কিছু কিছু জন্তু জানোয়ার তাদের নিজেদের প্রতিপত্তি বজায় রাখার জন্য নিজেদের সন্তানদেরই মেরে ফেলে। কনকবালা দত্তও ঠিক তাই। ছোটবেলা থেকে আমরা যাকে সম্পর্কের ভিত বলে মনে করে থাকি, যার কাছে গেলে নাড়ু পাওয়া যায়, যে প্রয়োজনে আমাদের বাবা মাকেও বকে দেয়, যার কাছে গেলে ভূত প্রেত কোনো কিছুই আমাদের কাছে আসতে পারে না বলে আমরা মনে করি, যাকে ঠাকুর আর মা এই দুই মিলিয়ে তৈরি করা হয়েছে, সেই ঠাকুরমা যখন এই কাজটি করে তখন আমাদের সবার ছোটবেলার ভিতটা কেমন যেন নড়ে যায়। আর কনকবালা দত্তের কোনো অধিকার নেই প্রত্যেকটা মানুষের ছোটবেলার ভিতকে এইভাবে নাড়িয়ে দেওয়ার। অচিন্ত বলে ওনার বয়স, মানসিক অবস্থা এবং সামাজিক অবস্থা এসব ভাবার আগেই তাকে সে মানুষ বলেই মনে করতে পারছে না। তাই আন্ডার সেকশন 302 কনকবালা দত্ত শুড বি হ্যাংড টিল ডেথ। বিচারক রায় দেন এটা প্রমাণিত যে পাবলু দত্তকে কনকবালা দত্তই খুন করেছে।
এবং দেবনাথ দত্ত তাকে এভিডেন্স সরাতে সাহায্য করেছে। তাই কনকবালা দত্তকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দেবনাথ দত্তকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হলো। আর এটা প্রমাণিত যে মালিনী দত্ত পুরোপুরি ইনোসেন্ট, তাই তিনি সসম্মানে মুক্তি পাচ্ছেন। এতক্ষণ বাইরে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল ভেতরে কি চলছে তা জানার জন্য। অচিন্ত জিতে গেছে এই খবরটা পেতেই বাইরে সবাই আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। অচিন্তর বাবা প্রচন্ড খুশি হয়ে সবাইকে বলেন তিনি আর সবাইকে চাইনিজ খাওয়াবেন। সীতারাম গাঙ্গুলি অচিন্তকে কনগ্রাচুলেট করে। তখন অচিন্ত বলে, আপনার সাথে তো আর এই কোর্টে দেখা হবে না স্যার, হাইকোর্টে নিশ্চয়ই দেখা হবে। কোথাও যেন অচিন্ত তার হারানো কনফিডেন্সটা আবার ফিরে পায়। এরপর অচিন্তর একটা আলাদা চেম্বার হয়। সীতারাম গাঙ্গুলি এবং দত্ত পরিবারের বিরুদ্ধে এত বড় একটা কেস সলভ করায় রাতারাতি প্রচার হয়ে যায় অ্যাডভোকেট অচিন্ত আইচের। শুধুমাত্র গরু ছাগলের মামলা পাওয়া অ্যাডভোকেট অচিন্ত আইচ আবার পেতে শুরু করে জটিল জটিল কেস। এখানেই শেষ হয়ে যায় অ্যাডভোকেট অচিন্ত আইচ সিরিজটি। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফ্লেম ইট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।